নমস্কার। আমার কথা মতো এটা স্টক মার্কেট নিয়ে আমার দ্বিতীয় ভিডিও। আজকে আলোচনা করব কোন ৫টা কারণে মূলত ৯৫% স্টক মার্কেটে লস করে বিগিনাররা। কোন ৫টা কারণে? তুমি যদি নতুন ইনভেস্টর হও, এই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো। আমি ৫টা কারণ নিয়ে মূলত আলোচনা করব। এই ৫টা কারণের জন্যই ম্যাক্সিমাম মানুষরাই লস করে, ম্যাক্সিমাম মানুষরা। আমাকে যদি প্রথমে শুরুতে এরকম বলার কেউ থাকতো, আমি অনেক উপকৃত হতাম। তো এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমরা অনেকটা নলেজ করতে পারবে। আমি ৫টা কারণ নিয়ে জাস্ট সংক্ষেপে আলোচনা করছি, দেখে নাও। তাহলে প্রথম মিস্টেক নিয়ে আলোচনা করি। প্রথম মিস্টেক হলো এই র্যান্ডাম টিপস ফলো করা। এখন ম্যাক্সিমাম মানুষ কি হয়, মানে শর্টকাটে বড়লোক হবো তো, এই জন্য এখন সস্তায় কোন স্টক পাওয়া যাচ্ছে, কোনটা একদম সস্তা, ২ টাকা ৩ টাকা দাম বা ১ টাকা দাম, র্যান্ডাম টিপ ফলো করলো। বিভিন্ন ইউটিউব চ্যানেল হোক বা বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল হোক বা বিভিন্ন ইনস্টাগ্রাম থেকে ভাইরাল হোক, এর টিপ নিজে পড়াশোনা না করে টিপের ওপরই করে এখন ইনভেস্ট করবো। দেখাই, দেখো। এখন যেমন এই যে ফর এক্সাম্পল, এই একটা স্টক, এটা কিন্তু এডুকেশনের পারপাসের জন্য, আমি কিন্তু কাউকে রেকমেন্ড করছি না স্টকটা, প্রথমে ডিসক্লেমার দিয়ে রাখি। এটা জাস্ট এডুকেশন পারপাসের জন্য, ওকে। যেমন দেখো, ওই জিটিএল ইনফ্রাস্ট্রাকচার নামের স্টকটার দাম করা ১ টাকা ৪২ পয়সা। এখন ম্যাক্সিমাম মানুষ না শিখে এখন ধরো এইটা কোথাও একটা দেখে নিল যে জিটিএল ইনফ্রাস্ট্রাকচার স্টকটা, বাহ, মাত্র ১ টাকা দাম, এ তো অনেক হয়ে যাবে বাবা। এ তো মানে ১ টাকা করে, মানে এখন ১০ টাকা দিলেই ৭-৮টা স্টক হয়ে যাবে, ৮টা ৯টা হয়ে যাবে। এখন ১০০টা যদি নিতে যাই, এখন ১-১৫০ টাকার মধ্যে অনেক স্টক হয়ে যাবে। এখন এই ১ টাকা স্টকটা যদি এখন ২,০০০ টাকা ৩,০০০ টাকা, আমি তো বড় লোক হয়ে যাবো। এই ভেবে এখন এরকম স্টক নিচ্ছে। তো জাস্ট র্যান্ডাম টিপসের বেসিসে। এবার এর জন্য কি পড়াশুনো করতে হবে, শিখতে হবে। এখন এই স্টকটা, এখন স্টক প্রাইসের দাম সস্তা বলেই কিন্তু সেটা এমন নয় যে সেই স্টকটার দাম সস্তা। তো এই জায়গাটাতে ফান্ডামেন্টাল বুঝতে হবে, একটা কোম্পানির ব্যালেন্স শিট দেখা শিখতে হবে, কোম্পানির বিভিন্ন রেশিওস গুলো পড়া শিখতে হবে, টেকনিক্যাল চার্ট প্যাটার্ন, প্রচুর জিনিস আছে। তো প্রথম ভুল যেটা করে হচ্ছে এই বিভিন্ন টিপসের বেসিসে স্টক নেওয়া। তো সেই ভুলটা তোমরা কখনো করো না। আগে শেখো, শিখে নিজে শেখো যে আমি কেন নিচ্ছি। অন্যের ভরসাতে বা অন্যের টিপসে কখনো কোনো স্টক নিও না। আমি এইসবের ব্যাপারে কি করে শিখতে হয় এগুলো তো পরে ধীরে ধীরে শেখাবো, যে কি দেখে কিনবে। তো এই ধরনের কোনো স্টক কিনবে না, এগুলো। দ্বিতীয় মিস্টেকটা হলো হচ্ছে স্টপ লস ইউজ না করা। এটা সমস্ত ধরনেরই নতুন ইনভেস্টর এই ভুলটা করে থাকে, ইভেন আমিও প্রথম প্রথম করেছিলাম। এই স্টপ লস ইউজ না করো। স্টপ লস ইউজ না করলে কি হবে, একটা স্টক কিনলাম, একটা স্টক কিনে স্টকটা ওপরের দিকে উঠবে এই আশা নিয়ে আমরা স্টক কিনি। এবার এবার স্টকটা যখন নিচের দিকে পড়ছে, তখন সেইখানে আমরা মনে করে ভাবি যে না না, এ তো আমার ব্যাক করে উঠেই যাবে, আমার যতই নিচে পড়ুক না কেন, আমার ওপরে উঠবে। কিন্তু আমি যদি যে কোনো স্টকে যদি একটা এসএল লাগিয়ে দিই, একটা 20% বা 30%, সেটা ট্রেড করি বা সেটা ইনভেস্ট করি, যাই করি, আমাকে একটা টাইম অবধি আমাকে স্টপ লস রাখতেই হবে, আমাকে খবর রাখতেই হবে যে কোন জায়গাটা এলে আমি বেরিয়ে যাব। আমার ওপরে নাই বা গেল, তো সেই জায়গাটাতে আমার যে কোনো ইনভেস্টারদের এই জিনিসটা মেনটেন রাখতে হবে যে স্টপ লস ইউজ করা। স্টপ লস ইউজ না করার বশবর্তী একটা স্টক পুরো নীলও হয়ে যেতে পারে অলমোস্ট। এর সবচেয়ে বড় একটা উদাহরণ তোমাদের দিই। এর সবচেয়ে বড় একটা উদাহরণ হচ্ছে, তোমাদের এক্সাম্পল দিলে বুঝতে পারবে, এই যে ইয়েস ব্যাংক, এই স্টকটা এই স্টকটা নিয়ার অ্যাবাউট 400+ প্রাইসে চলে গেছিল। সেই জায়গা থেকে প্রায় 95% কারেকশন হয়ে স্টকটা প্রায় 10 টাকা 20 টাকা রেঞ্জ অব্দি চলে এসেছিল। এই মুহূর্তে 20-22 টাকা দেখতে পাচ্ছ, এটা 10 টাকাতে পর্যন্ত নেমে গেছিল। তো এইবার আমি যদি 400 টাকার স্টকটা যখন আমি কিনে, 400 টাকায় যারা কিনে ফেলেছিলাম, আমি তো এইভাবেই কিনে ফেলেছিলাম যে আমার স্টকটা 450 টাকা যাবে বা 500 টাকা যাবে বা 600 টাকা যাবে। এবার সেই জায়গায় আমি যদি 350 বা 300 বা 350 যাই হোক, সেখানে যদি একটা স্টপ লস লাগিয়ে রাখতাম, তাহলে কি হতো, আমি সেইখানে আমার টাকাটা সেভ হয়ে যেত। কিন্তু আমি উঠবে এই আশা নিয়ে স্টকটা 90 থেকে 95% স্টকটা ফল করেছে। এই স্টকটা 10 থেকে 12 টাকা অব্দি নেমে গেছিল, এখন 22 টাকা চলছে স্টকটা। তো রেকমেন্ড করছি না কেউ কেন, কিন্তু এটা একটা মানে প্রপার এক্সাম্পল। এটা হচ্ছে ইয়েস ব্যাংক। এই স্টকটা প্রায় 400 টাকার উপরে ট্রেড করেছিল কোনো এক সময়, সেইখান থেকে স্টকটা প্রায় 95% কারেকশন হয়েছিল। তো যে কোনো নতুন ইনভেস্টরদের এটা মাথায় রাখা উচিত, যে কোনো স্টক যখন কিনছি, কোথাও একটা নিজেকে লাগাম দিতে হবে, কোথাও একটা বাঁধ রাখতে হবে, যেখানে আমার থেকে আমি বেরিয়ে যাব।
3 নম্বর মিস্টেকটা এবার আলোচনা করি। 3 নম্বর মিস্টেকটা হচ্ছে লোভের বশবর্তী যে কোনো একটা স্টক আমি কিনে ফেললাম। কোথাও থেকে একটা খবর পেলাম যে একটা স্টক এরকম খুব ভালো র্যালি দিচ্ছে, প্রত্যেক দিন ওপরে উঠছে। অলরেডি হয়তো স্টকটা নিজের ভ্যালুয়েশনের থেকে হয়তো 20% ওপরে হয়তো উঠে গেছে, আমরা হয়তো জানি না। একটা আগে তো এর জন্য শিখতে হয়, একটা স্টকের ভ্যালুয়েশনটা কোন জায়গায় কম বেশি আমরা জানি না। এবার কোথাও তো একটা খবর পেলাম, এবার যে একটা স্টক এরকম র্যালি দিচ্ছে সেইখানেও একটা দিনের পর দিন উঠছে, অলরেডি স্টকটা তার থেকে হয়তো 20% আপে আছে বা 40% আপে আছে, আমরা কিনে নিলাম। এই তোমাকে একটা এক্সাম্পল দিই, যেমন ধরো এই যে এই স্টকটা, এই যে সুজলন নামের এই স্টকটা, কেউ কিনো না, আবার কোনো রেকমেন্ডেশন নয় আমার। এই যেমন স্টকটা দেখাচ্ছি তোমাদের, এই যে এই রকম জায়গাতে ধরো, এই যে এই রকম জায়গাতে দিনের পর দিন এই যেতে উঠছে। এবার কেউ কোথাও থেকে একটা টিপ পেলো, কোনো নতুন ইনভেস্টার টিপ পেয়ে এই যে এইরকম জায়গায় স্টকটা, এই যে এইরকম জায়গায় স্টকটা এখন কিনে নিয়েছে, এইরকম জায়গায় এখন স্টকটা কিনে দিয়েছে। এবার কেনার পরেই যেটা ঘটছে, এই দেখো, দেখো যারা তোমার এইরকম জায়গায় কিনলো তাদের হাল দেখেছো কোথায় গেল? জিনিসটা তো এইরকম দামে চাইলেই কিনতে পাওয়া যেত। জিনিসটা তো, এই যে জিনিসটা তো আমি যদি জানতাম, একটা যদি এই জায়গাটা আমরা পড়াশুনো করি, আমি তাহলে তো মোটামুটি এইরকম জায়গাটা বুঝতে পারতাম, এই জায়গাটা তো আমার প্রপার প্রাইস। আমি এই জায়গাটাতে না কিনে আমি এই জায়গাটায় কি লোভের বশবর্তী হয়ে কি এই জায়গাটা কিনে ফেললাম লোকের কাছে খবর পেয়ে। এবার সেই স্টকটাই তারপরে গিয়ে যেই কিনে ফেলার পরে এই আমার টাকাই যে ফেসে গেল, দেখো। এবারে 4 নম্বর একটা ইম্পর্টেন্ট ভুল বা ইম্পর্টেন্ট মিস্টেক যেটা করে সবাই, সেটা আলোচনা করি। যে কোনো একটা স্টকে সব টাকা ঢেলে দেওয়া, যে একটা স্টকেই একটা, আমার কাছে ধরো যে কোনো একটা XYZ একটা অ্যামাউন্ট আছে, টোটাল টাকাটাকে এক জায়গায় ঢেলে দিলাম, সেটা কখনো না করে। কারণ একটা স্টক এখন হতেই পারে সেই বিজনেসটা হয়তো ভালো উন্নতি করতে পারছে না, এখন সেই বিজনেসটা পড়ে গেল। তো আমার যদি চারি জায়গায় পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করে রাখতে পারতাম, তাহলে কি আমার টাকাটা চারি জায়গায় একটা মানে ছড়িয়ে ছিটিয়ে থাকতো, মানে চারি জায়গার মানে বিভিন্ন বিজনেসে আমার দেওয়া আছে, সেটা তোমরা করতে পারতে। তো এইটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যে কোনো একটা বিজনেসে কখনো টাকা ঢালবে না, বা যে কোনো একটা স্টকে কখনো টাকা ঢালবে না। সেই স্টকটা নাই চলতে পারে, আমার টাকা হয়তো মাসের পর মাস বা বছরের পর বছর ফেসে গেল। তো সেই জন্য টাকাটাকে অলওয়েজ পোর্টফোলিওটাকে অনেক মাল্টিপল স্টকে দেবে। তোমার যা বাজেট থাকবে সেই বাজেটে তোমার 5টা 10টা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুয়েশন স্টক কিনতে হয়। এই এইভাবে ডাইভার্সিফাই করতে হয়। মানে এই যে আমি আমার ক্ষেত্রে দেখাচ্ছি, এই যদি আমার পোর্টফোলিও হয়, এই যে দেখো এখানটায় 23 স্টক রয়েছে, 23 জায়গায় আমি কিনে রেখেছি, 23টা জায়গায়। তো মাল্টিপল জায়গায় এইভাবে ডাইভার্সিফাই করে রাখতে হবে, যে কোনো একটা স্টকে টাকা লাগাবে না কেউ, মাল্টিপল জায়গায় দিয়ে রাখবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এক জায়গায় কখনোই নয়, সেই বিজনেসটা নাই বা চলতে পারে। ওকে, লাস্ট মিস্টেক বলি, যেটা মোস্টলি ইম্পর্টেন্ট, আমি আগেও বলেছি আবারও বলি, লার্নিং ছাড়া স্টক মার্কেটে কোনো রকমেরই টাকা ইনভেস্ট একদম করো না। আগে শেখো, আগে বোঝো, তারপরই করো। বিশেষ করে স্টকগুলোতে একদমই নয়। মার্কেটটাকে তোমরা গেম ভেবো না, যে টাকা দিয়ে দিলাম মানেই কিছু একটা হয়ে যাবে, এরকম ব্যাপার একদমই নয়। প্রথমে মিউচুয়াল ফান্ড বা সিপ থেকে শুরু করো, এখানে বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ড বা সিপ গুলো রয়েছে, সেগুলোকে করো। হুম, এই যে মান্থলি SIPও তোমরা করতে পারো, এই যে স্টকেও SIP করতে পারো, সেইগুলো ধরনের সিপ গুলো বা যেগুলো মিউচুয়াল ফান্ড গুলো, সেইগুলোকে তোমরা করো। আমি পরে এই ভিডিও, পরে যে একটা ভিডিও বানিয়ে ওইগুলোর ব্যাপারটা আরো বেটার ডিসকাস করে দেবো। কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে মার্কেটটাকে এখানটাতে কোনো গেম ভেবো না, শেখো, শিখে তারপর ইনভেস্ট শুরু করো। শিখলে পরে এখান থেকে টাকা বানানো যায়।